এখন পর্যন্ত সংকট আছে এই কথাটা সরকার বলে নাই, তেলের দামও কিন্তু বাড়ায় নাই। সরকারের দায়িত্ব রয়েছে, যারা আমরা নাগরিক আছে আমাদেরও দায়িত্ব রয়েছে। তারা তেল না কিনে টাকা ব্যাংকে জমা রাখছে এবং সেই ব্যাংকের টাকার লভ্যাংশ দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ইফতারের পর সন্ধ্যায় যখন অফিস থেকে ফিরছিলাম, আমি সাধারণত ইফতারের পরপরই অফিস থেকে বের হয়ে যাই, মাগরিবের নামাজ শেষ করে সাথে সাথে বের হয়ে যাই। এই সময়টাতে রাস্তা একেবারে, ঢাকা শহরের রাস্তা একবারে খালি থাকে। আমি যেহেতু একবারে সেগুনবাগিচা থেকে উত্তরাতে আসি, ফলে একটা লম্বা রাস্তা পার হতে হয়। রোজার মাসে ইফতারের পরে কিন্তু ইফতারের পরপর, মাগরিবের পরপর রাস্তাঘাট খালি থাকে। সেই সুযোগে যদি বাইকে আসি তাহলে বাইক নিয়ে চলে আসি, আর না হলে আমি মেট্রোতে আসি। তো আজকে যখন আসছিলাম গাড়িতে, তখন হঠাৎ করেই বনানী যে পার হয়ে, অর্থাৎ রেডিসনের আগেই দেখলাম যে রেডিসনের আগ থেকেই একটা লম্বা জ্যাম। তো আমরা ভাবলাম যে হয়তো রেডিসনের যেই ইউটার্নটা আছে সেইটার হয়তো জ্যাম, কিন্তু না, সেই জ্যাম দেখলাম যে লম্বা হতে হতে পরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে একেবারে খিলক্ষেতের যে পেট্রোল পাম্প আছে হাতের বামে, সেইখানে এসে দেখলাম যে ওই পেট্রোল পাম্পের গাড়ির যে লাইন, সেই লাইনের কারণে এই পুরো জ্যামটা লেগেছে। অর্থাৎ প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মতো জ্যাম লেগে গেছে, পুরো রাস্তা জ্যাম প্যাক গাড়ি। এই যে পরিস্থিতি, সেটি রাস্তার পাশে যেখানেই এখন পাম্প আছে সেখানেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং সেটি সামলাতে কিন্তু ট্রাফিক পুলিশকে বেশ হিমশিম খেতে হচ্ছে। অর্থাৎ যেই সময় রাস্তার একবারে খালি থাকার কথা সেই সময়ে এরকম জ্যাম, তো দিনের বেলায় কী অবস্থা সেখানে হতে পারে সেটি বুঝতে নিশ্চয়ই আপনাদের কষ্ট হবে না। এই পরিস্থিতিটা কিন্তু এখন ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোল পাম্পে দিন রাত 24 ঘন্টা একই অবস্থা। গতকালকে সারা রাতেও কিন্তু এই পরিস্থিতি গেছে। মানুষ পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বসেছিল। কখনো কখনো আবার তারা এই মানুষ লাইনে বসে আছে, পাম্প বন্ধ করে দিয়ে চলে গেছে, বলেছে তেল নাই। তো এই অবস্থা কিন্তু চলছে। শেষ পর্যন্ত আজকে সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। ডিপোগুলোতে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে এবং পাম্পগুলোতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হচ্ছে। একদিকে শৃঙ্খলা রক্ষা, আর একদিকে মজুদের বিরুদ্ধেও অভিযান চলছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি হওয়াটাকে আমি অস্বাভাবিক বলি না, কারণ এই যুদ্ধাবস্থার মধ্যে যেই অঞ্চল থেকে তেল সবচেয়ে বেশি আসে সেই অঞ্চলেই যেহেতু যুদ্ধাবস্থা চলছে, ফলে সংকট যে কোনো সময় তৈরি হতে পারে, এটিকে স্বাভাবিকভাবে নিতে হবে। কিন্তু সরকার পরিষ্কার করে বলছে যে এখন পর্যন্ত কোনো সংকট নেই, মজুদ আছে। যদিও গণমাধ্যমের খবরে দেখলাম যে ডিজেলের মজুদ সর্বোচ্চ 10-11 দিনের আছে। আচ্ছা, সরকার বলছে মজুদ আছে, সংকট নেই, আরও 2 জাহাজ কালকের মধ্যে আসবে। অর্থাৎ এখন পর্যন্ত সংকট আছে এই কথাটা সরকার বলে নাই, তেলের দামও কিন্তু বাড়ায় নাই। আজকে মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, মন্ত্রী বলেছেন যে না, তেলের দাম বাড়ানোর কোনো চিন্তা এখন করছে না সরকার। তো দামও বাড়ানো হয় নাই, সংকটও নাই। তারপরেও এই যে মানুষ দীর্ঘ লাইন দিয়ে এই তেল নিচ্ছে, এমনও আছে যে একজন 3টা পাম্প থেকে তেল নিচ্ছেন, এবং অনেকে নিয়ে এখন ব্যক্তিগতভাবে তেল রিজার্ভ করছেন। এবং স্বাভাবিক সময়ে দেশে যেই পরিমাণ তেলের চাহিদা একদিনে থাকে, তার চেয়ে সেটা 15-20% বেড়ে গেছে গত কয়েকদিনে। এটা তো হওয়ার কথা না, এটা বাড়বে কেন? যেই চাহিদা আছে সেই চাহিদাই তো সরকার যদি স্বাভাবিক রাখতে পারে, তাহলে ওই যে বাড়ছে এটি নিয়ে আসলে মজুদ করা হচ্ছে। একদিকে এই পাম্পের মালিকরা মজুদ করছেন, যে কোনো সময় দাম বেড়ে যেতে পারে, যেহেতু যুদ্ধাবস্থা আছে, দাম বাড়লে একটু বেশি বাড়বে এরকম চিন্তাও তাদের মাথায় থাকতে পারে, ফলে তারা মজুদ করছেন। আবার কিছু খুচরা পর্যায়ের মানুষজন নিয়ে মজুদ করছেন, এমনকি যারা গাড়ি ব্যবহার করছেন তারাও নিয়ে মজুদ করছেন কিছু পরিমাণে। নাটোরে দেখলাম যে একজনের 10,000 লিটার একটি পানির ট্যাঙ্কির মধ্যে 10,000 লিটার তিনি মজুদ করেছেন, অভিযানে ধরা পড়েছে। এই যে ঝিনাইদহে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডায় একজন খুন হয়েছেন, কি আজব ব্যাপার। এবং এক ধরনের বলা যায় যে নৈরাজ্য চলছে এক ধরনের। তো এই যে নৈরাজ্য, সেটাকে আসলে ম্যানেজ করতে হবে। ক্রাইসিসের সময় এটিই সরকারের কাজ, যে কোনো ক্রাইসিস ম্যানেজ করাই হচ্ছে আসলে সরকারের সবচেয়ে বেশি দায়িত্ব। এই ক্ষেত্রে সরকারের দায়িত্ব রয়েছে, যারা আমরা নাগরিক আছে আমাদেরও দায়িত্ব রয়েছে। যখন একটা যুদ্ধাবস্থা চলে, যখন আমাদের সবারই সংকট, পৃথিবীব্যাপী যখন সংকট, তখন নিজেদেরকে একটু প্রশ্ন করি আমরা, যে আমরাও কি সেই সংকটটাকে আরও বেশি, আমাদের দেশে সেটিকে আরও বেশি করে ফেলছি কিনা। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আশা করছি যে আমাদের সরকার ম্যানেজমেন্টের জায়গায় হাত দিবেন, যেহেতু এখন রোজার মাস, ঈদের কেনাকাটাও শুরু হয়েছে,
ফলে এই পাম্পগুলোতে যদি গাড়ির এভাবে ভিড় বাড়তে থাকে তাহলে মানুষজন কিন্তু যানজটে ভয়াবহ অবস্থা তৈরি হবে। এই জায়গাটা ম্যানেজ করতে হবে। সংকট তেল কী পরিমাণে আছে, কী পরিমাণ নাই, আসলে কতটুকু কি, এটি মানুষকে পরিষ্কার ধারণা দিতে হবে। এবং সবচেয়ে বেশি বড় কথা হলো যে আমাদের মজুদ বাড়ানোর জন্য যেই পদ্ধতি নেওয়া হয়েছিল, এখন এই যে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে পরিসংখ্যানে আমাদের মজুদ এশিয়ার মধ্যে সর্বনিম্ন, পত্রিকায় আজকে রিপোর্ট দেখলাম। অথচ যারা আমাদের তেল আমদানি করে, তেল রিজার্ভ করে, তাদের সেই যে 3টি কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা, তাদের কর্মচারীদের নাকি গত বছরও 18 লক্ষ টাকা করে লভ্যাংশ দেওয়া হয়েছে। এই লভ্যাংশ এসেছে কোত্থেকে? তারা তেল না কিনে টাকা ব্যাংকে জমা রাখছে এবং সেই ব্যাংকের টাকার লভ্যাংশ দিয়ে, মানে সেই ব্যাংকের টাকার সুদের টাকা দিয়ে সেই লভ্যাংশ এত পরিমাণে দিচ্ছে। অথচ আমার এখন ক্রাইসিসের সময় আমার তেলের মজুদ পর্যাপ্ত না, এটি পত্রিকার রিপোর্টে পরিষ্কার আসছে। ফলে আমাদের সব জায়গাতেই কোথায় কোথায় যেন ঝামেলা আছে। এই ঝামেলাগুলো আসলে আমাদের নাগরিক হিসাবেও এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এবং যারা এগুলো পরিচালনা করেন, যারা এগুলোর দায়িত্ব আছেন, তারা এই সংকটের সময়েও মানুষকে জিম্মি করবেন না। দয়া করে দেশটাকে সঠিকভাবে চলতে দিন, মানুষকে ভোগান্তিহীন চলতে দিন। এই রোজার মধ্যে ব্যবসায়ী, তারপরে হচ্ছেন যারা মজুদদার, যারা আমদানিকারক, প্রত্যেকের প্রতি অনুরোধ, আপনারা দায়িত্বশীল হন। এই পরিস্থিতিতে বিশ্ব যেখানে নানা রকম বিপদে, আমরাও সেই বিপদের মধ্যে আছি, সেই বিপদ আরও বাড়তেও পারে। কাজেই সবাই আমাদের একটু দেশের কথা, মানুষের কথা ভাবতে হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।